স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ঘরবন্দি দশা থেকে মুক্ত হচ্ছে টাইগাররা। নিউজিল্যান্ডের আলো বাতাসে অনুশীলনের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। কোয়ারেন্টিনের সব শর্ত ঠিকভাবে মেনে চলায় স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলার ক্রিকেটারদের ওপর দারুণ সন্তুষ্ট। বৃহস্পতিবার থেকে 4 গ্রুপে প্র্যাকটিসে নামছে টাইগাররা। তাসমান সাগর পাড়ে বসতি গড়া বাংলাদেশ দলের খোঁজ খবর জানিয়েছেন শেফ দ্য মিশন জালাল ইউনুস। হেতেশাম সবুজের রিপোর্ট। কাটছে আসলে ফ্যামিলির সাথে কথা বলে বা একটু মুভি দেখে, এবং বিসিবি থেকে আমাদের এক্সারসাইজ করার ব্যবস্থা করে দিয়েছে। নিয়মের এই কঠিন বেড়াজালেই নিজেদের জড়িয়ে নিয়েছেন বাংলার ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সরকারের রীতিনীতি মেনে শৃঙ্খলা আর সভ্যতার পরিচয় দিয়েছে। বাংলার ক্রিকেটাররা বাংলারই মান বাড়িয়েছে। কোয়ারেন্টিন প্রোটোকল সঠিকভাবে মেনে প্রশংসা কুড়িয়েছে কিউই ক্রিকেট বোর্ড থেকে দেশটার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সবাই এই প্রোটোকল মেনে চলছে এবং আজকে সকালে একটা নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে এবং গভর্নমেন্টের সাথে একটা মিটিং ছিল সাব্বিরদের। তো তারা দে আর কোয়াইট হ্যাপি। সো ফার আমরা কোনো ব্রিচ হয় নাই আমাদের প্রোটোকলের। নিয়ম নীতিতে বেশ কঠোর নিউজিল্যান্ডে এই প্রোটোকল মানা যে সহজ কিছু না, এই খবরগুলো তারই প্রমাণ। ওখানে গিয়ে নিয়ম মানতে পারেনি পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজ। সেখানে শেফ দ্য মিশন জালাল ইউনুসের নেতৃত্বে ৩৫ জনের বিশাল বহর নিয়েও নিয়মে এতটুকু ব্যত্যয় ঘটায়নি। এটা তো এখন আসলে মেনে নিতে হবে। এটা তো যেখানেই যাবো ওখানেই এই নিয়ম কানুন থাকবে। এক্স্যাক্টলি ঠিক আছে, অত খারাপ না। সঠিক পথে হাঁটা টাইগাররা বৃহস্পতিবার থেকে অনুশীলনে ফিরছে। 4 গ্রুপে ভাগ হয়ে প্র্যাকটিস জিম করতে পারবেন তামিম মুশিরা। সঙ্গে সময় করে হাঁটা চলা তো আছেই। 14 ডেজ এর মধ্যে প্রথম 7 দিন এবং আরো 2 দিন বা 4 তারিখে ইনফ্যাক্ট আমরা প্র্যাকটিস সেশনে যেতে পারবো। গ্রুপ করে দিয়েছে। তো আগে ছিল তো 2 তারিখে আমরা হয়তো বেরোতে পারতাম, এখন 4 তারিখে আমরা প্র্যাকটিসে যাব। বদ্ধ জীবনে শারীরিক মানসিক দুইভাবেই ভালো আছেন বাংলার ক্রিকেটাররা। সমস্যা বলতে কয়েকজনের কেবল ঘুমের অসুবিধা। মেন্টালি দে আর ফাইন। দেখা হচ্ছে সবার সাথে গ্রুপ যখন করে আমরা বের হই বাইরে, তো গ্রুপগুলো আবার মিক্স করে করে দেওয়া হয়। প্রতিদিন এক গ্রুপ থাকে না। এতে হয় কি আমি প্রতিটা প্লেয়ারের সাথে বাইরে গিয়ে ফিজিক্যালি কথা বলতে পারি এবং দেখা সাক্ষাৎ হচ্ছে। তো সবাই আলহামদুলিল্লাহ মেন্টালি ভালো আছে। ওই একটাই প্রবলেম যেটা বললাম সেটা হচ্ছে ঘুমের জন্য। তো এটা নিশ্চয়ই ওই আউটডোর প্র্যাকটিসের পরে ঠিক হয়ে যাবে। 4 তারিখ থেকে গ্রুপে ভাগ হয়ে স্বল্প সময়ের জন্য অনুশীলন করতে পারলেও 10 মার্চ থেকে ওরা মুক্ত পাখি। উড়াল দেবে কুইন্সটাউনে, ব্যস্ত হবে স্বাভাবিক প্রস্তুতিতে। হেতেশাম সবুজ, ৭১। বাংলাদেশের এযাবৎকালে নিউজিল্যান্ড সফরগুলো ধূসর স্মৃতির লাল সবুজ রঙে জয়ের গল্প লেখা হয়নি আজ অবধি। অতীত ইতিহাসের সমাপ্তি টেনে এবার নতুন অধ্যায়ের সূচনা করতে চায় টাইগাররা। দেশ ছাড়ার আগে খেলাযোগের কাছে ক্রিকেটাররা জানিয়েছেন এবার সমৃদ্ধ করতে হবে প্রাপ্তির খাতা। ধারাবাহিকভাবে খেলাযোগ তুলে ধরছে টাইগারদের ভাবনা। পেসার হাসান মাহমুদের কথা শুনেছেন নাইয়ান বিন জসিম। I think straight away, Hassan has been unbelievable for us. He's a good. 3 বছর আগেই নিউজিল্যান্ডের মাটিতে যুব বিশ্বকাপে হাসান মাহমুদ প্রতিভার জানান দিয়ে রেখেছে। Was super. He was the one that. সুইমিং কন্ডিশনে গতির ছন্দ দেখিয়েছে। 6 ম্যাচে মাত্র 4 ইকোনমিতে 9টা উইকেট ঝুলিতে পুড়েছে। 18 পেরিয়ে ও এখন 21-এ ছোট্ট হাসান মাহমুদ এবার বড়দের সঙ্গে নিউজিল্যান্ড সফরে। দেশ ছাড়ার আগে খেলাযোগে নিজের ভাবনা আর স্বপ্নের কথা জানিয়ে গেছে। নিউজিল্যান্ডের কন্ডিশনে বোলিংয়ের কোন জায়গাগুলো মনে হচ্ছে যে তুমি খুব ভালো করতে চেষ্টা করবে কিংবা ঠিক ওই জায়গাটায় ইফেক্টিভ হবে মনে করছো? পেস বলার সুইংটা খুবই ভালো পাওয়া যাবে ওইখানে, যেহেতু ফ্রেশ কন্ডিশন। সো ওইখানে অবশ্যই পাওয়ার প্লেতে নতুন বলে সুইং আর লাইন লেন্থটাই মেনটেন করবো। আর মিডল ওভারে এসে অবশ্যই ডট নেওয়ার চেষ্টা করবো। আর স্পেশালি ডেথ ওভারে তখন আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার ভেরিয়েশন করবো। স্লোয়ার, বাউন্সার, ইয়র্কার ওগুলোও তো অবশ্যই আছে। দলে 7 জন পেসার, এই জায়গাটায় নিশ্চয়ই একটু চ্যালেঞ্জ থাকবে। অবশ্যই চ্যালেঞ্জিং, যেহেতু আমার সিনিয়ররা খুবই ভালো শেপে আছে অবশ্যই। সো আমারও চেষ্টা থাকবে যে আমাকে যতটুকু করতে বলে অবশ্যই আমি ততটুকু সাপোর্ট দিব টিমের জন্য। দেশের মাটিতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেকটাও হাসান মাহমুদের দুর্দান্ত হয়েছে। প্রথম ম্যাচেই 3 উইকেট নিয়ে সবার নজর কেড়েছে। এবার নিউজিল্যান্ডের কন্ডিশন তো ওর জন্য আশীর্বাদ হয়েই থাকবে।
নিউজিল্যান্ড সফরে একেবারে যদি বলি পার্সোনাল টার্গেটটা কি থাকবে? পার্সোনাল টার্গেটটা বলতে গেলে একজন ফাস্ট বোলারের ইকোনমি আর উইকেট টেকিং বোলিংটা খুব ইম্পর্টেন্ট, সো দুটাই ইনশাল্লাহ বজায় রাখবো। নিউজিল্যান্ডে কি গতি আরও বেশি দেখা যাবে কিনা? ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা থাকবে যে গতি ধরে রাখতে। হাসান মাহমুদ, বেস্ট অফ লাক। দর্শক, হাসান মাহমুদ যেমনটা বলছিলেন, এর আগেও নিউজিল্যান্ডে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। যুব বিশ্বকাপে খেলেছেন, জুনিয়রদের সাথে খেলেছেন, এবার সিনিয়রদের সঙ্গে যাচ্ছেন। দলে 7 জন পেসার রয়েছেন, সেই জায়গাটায় অবশ্যই চ্যালেঞ্জ আছে, তবে সেই জায়গাটা উতরাতে চান হাসান মাহমুদ। নিশ্চয়ই হাসান মাহমুদ সেই কাজটা ভালোভাবে করতে পারবেন এবং অভিষেক ম্যাচেই কিন্তু ওয়ানডে অভিষেক ম্যাচে কিন্তু তিনি সেটা করে দেখিয়েছেন। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। নিউজিল্যান্ডের মাটিতে জয় বড্ড দুষ্প্রাপ্য। ঘরের মাঠে কিউইরা রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ছাড়ে অতিথিদের। উইকেটগুলো বানায় ওরা একেবারে নিজেদের মতো করে। ভেন্যুগুলোর অতীত ইতিহাস ঘাটলেই কোনো সন্দেহ ছাড়াই বলা যায় 3 ওয়ানডে আর টি20তে টাইগারদের শক্ত পরীক্ষা দিতে হবে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের ভেন্যুগুলোর বিস্তারিত জানাচ্ছে খেলাযোগ। দ্বিতীয় পর্বে থাকছে ক্রাইস্টচার্চের গল্প। মূল নামের সাথে যেমন যুক্ত থাকে উপাধি, ক্রাইস্টচার্চের সাথে সেরকম অদৃশ্য উপাধি ভূমিকম্প। We want to get right to that breaking news, an anti-Muslim terror attack in New Zealand. হয়তো সচেতনতা আর আধুনিক স্থাপনার বদলতে ভূমিকম্পের বিপদ অনেকখানি কমিয়ে আনা যায় নিউজিল্যান্ডের মতো উন্নত একটা দেশে। তবে মানুষের মনে যে হিংসা বা হিংস্রতা যার কোনো মানচিত্র হয় না, হতে পারে অনেক বেশি বীভৎস, সেটারই নজির 2019 সাল। 16 কোটি মানুষের দোয়া ভালোবাসায় হয়তো অলৌকিক এক পরিত্রাণ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার কথা ছিল সেই মসজিদে, যেখানে বর্ণ বিদ্বেষী মুসলিম বিদ্বেষী এক শ্বেতাঙ্গের ঘৃণার বিষে প্রিয়জন হারানোর আর্তনাদের বাষ্প এখনো ভাসে ক্রাইস্টচার্চের আকাশে। নানান স্মৃতি বিস্মৃতির সময়ের সাক্ষী ক্রাইস্টচার্চ শহরের মাঝে যেন এক পেন্ডুলাম। সে 1886 সাল থেকে শুরু করে এখন অবধি একটা শহরে দোদুল্যমান নানান সময় তো বটেই, পুরো নিউজিল্যান্ডের ক্রিকেট সংস্কৃতির অন্যতম ধারক এই হেগলি ওভাল। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা রিচার্ড হেডলির হোম ভেন্যুতে উইকেট আছে বেশ কটা, কখনো সবুজ ঘাসে ভরা, আবার কখনো ছাটা। পরিসংখ্যানই জানান দেয় সেকেন্ড ইনিংসে এখানে ব্যাট করা তুলনামূলকভাবে কঠিন। হ্যাগলি ওভালে মোট 2টা ম্যাচ খেলেছে বাংলাদেশ, কোনোবারই সুবিধা হয়নি। বড় ব্যবধানে হারলেও নিউজিল্যান্ডের অন্যান্য ভেন্যুতে ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ার পরিসংখ্যানের তুলনায় এখানে রান পেয়েছেন ব্যাটসম্যানেরা। এই মাঠে 3টা 50 আছে টাইগার ব্যাটসম্যানদের। মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক সৈকতরা আছেন, তবে সাকিব আল হাসানকে মিস করবে বাংলাদেশ। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও এক ম্যাচে 3 উইকেট নিয়েছিলেন সাকিব। সিমিং কন্ডিশনে মুস্তাফিজুর রহমানও যদি তার সেরাটা দিতে পারেন, তাহলে পুরনো দিনের পরিসংখ্যানকে আরও ভালো করে ফেলতেই পারেন। মার্টিন গাপটিল ছেলেবেলায় দুর্ঘটনার পর বা পায়ে 2 আঙ্গুল নিয়ে যিনি বোলারদের শাসন করে যাচ্ছেন সমান তালে। হেগলি ওভালে নামার আগে এই ওপেনারকে নিয়ে অনেক বেশি হোমওয়ার্ক করতে হবে টাইগার বোলারদের। দ্রুত ফেরাতেই হবে তাকে। বাংলাদেশ তো বটেই, যে কোনো দলের বিপক্ষে হেগলি ওভাল আর মার্টিন গাপটিল মানেই বিভীষিকা। 2019-এর 15ই মার্চ ক্রাইস্টচার্চে মস্ক শুটিং ট্র্যাজেডি। 2021-এর 23শে মার্চ আবারও সেই ক্রাইস্টচার্চে খেলতে নামবে বাংলাদেশ। যদি জেতা যায় তাহলে উৎসর্গ করা যাবে হারিয়ে যাওয়া মানুষগুলোকে। এটাই হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের সবচাইতে বড় অনুপ্রেরণা। মাহাদি হাসান, 71। করোনাকে কোনো ছাড় নয়, আর তাই প্রয়োজন পড়লে লকডাউন আরোপ করে নিউজিল্যান্ড সরকার। নতুন ধাঁচের ভাইরাসের অস্তিত্ব পাওয়ার সাথে সাথে অকল্যান্ডে 7 দিনের বন্দিদশা জারি করে জেসিন্ডা আর্ডানের প্রশাসন। তবে এর প্রভাব পড়ার সংখ্যা কম বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচগুলোতে। করোনা পরিস্থিতি মোকাবেলায় যতটুকু প্রয়োজন নির্দেশনা মোতাবেক ততটুকুই করে নিউজিল্যান্ড। নাজমুল রানার রিপোর্ট। শোকের সময় এভাবেই তিনি দাঁড়িয়েছিলেন মানুষের পাশে, সমবেথী হয়ে ওদের নিয়েছিলেন বুকে। বলেছিলেন মুসলিম খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, সব মানুষ এক হয়ে লড়বে, সন্ত্রাসের বিপক্ষে চলবে লড়াই। এমন সাহসী বাণীতে রাতারাতি পরিচিতি পেয়ে যান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা।
বিশ্ব তার কাছ থেকে নতুন করে শেখে কি করে এত বড় হামলা এত সহজে সামলে নেওয়া যায়। ক্রাইস্টচার্চের ভালোবাসা পৌঁছে যায় পৃথিবীর আনাচে কানাচে। বছর না ঘুরতেই এলো করোনার হানা, ঘরদোর সবই বন্ধ, বাইরে বেরোতেও মানা। জেসিন্ডার সাহসী পদক্ষেপে কিউ রাজ্যে করোনা জুত করতে পারল না। আবারও সবাই অবাক তাকিয়ে রয় ওই মানুষটার দিকে। করোনা সংক্রমণের পর ক্রিকেট মাঠে প্রথম দর্শক ফেরানোর উদ্যোগটাও নিয়েছিলেন এই জেসিন্ডা। খুশির খবরও মাঝে মাঝে ফিকে হয়, যুদ্ধে হেরে যাওয়া শত্রুও পিছন থেকে এসে আক্রমণ করে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে মাত্র একজনের শরীরে করোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গেছে, তাই 7 দিনের লকডাউনে গেছে পুরো শহর। আর এই খবরে অনেকের কপালে ভাঁজ পড়তেই পারে, কারণ টাইগাররা তো এখন নিউজিল্যান্ড সফরে। সিরিজের শেষ টি-20টাও হওয়ার কথা অকল্যান্ডেই। তবে কি অনিশ্চিত ভবিষ্যৎ ধেয়ে আসছে? আশঙ্কা অবাস্তব নয়, তবে ভরসাও আছে। জেসিন্ডার দেশে গিয়েই করোনা পজিটিভ হয়েছিল 10 পাকিস্তানি ক্রিকেটার। তবুও টেস্ট টি-20 সবই হয়েছে। কোভিড থেকে সেরে উঠি পাকিস্তানিরা কিউদের বিপক্ষে খেলে এসেছে। অকল্যান্ডের শুক্রবারের খেলাটাও গেছে ওয়েলিংটনে। শুধু নিয়মটা বদলেছে, গ্যালারিতে দর্শক থাকছে না। উৎসাহে হয়তো খানিকটা ভাটা পড়েছে তাই, তবে বাকি সব ঠিকঠাকই হবে। যাতে করোনার আঁচ না লাগে গায়ে, সেজন্যই তো টাইগারদের রাখা হয়েছে এমন লম্বা কোয়ারেন্টাইনে। পরিস্থিতি যাচাই করা হচ্ছে দফায় দফায় কোভিড পরীক্ষায়। তাপমাত্রার খোঁজ খবরও নিয়মিত রাখছে ওরা। তাই যারা আছেন দুশ্চিন্তায় তাদের জন্য বলাই যায়, যিনি ক্রাইস্টচার্চ সামলেছেন বৈশ্বিক মহামারী করোনার লাগাম টেনেছেন, সেই জেসিন্ডাকে শতভাগ না হোক অন্তত 80 ভাগ ভরসা করাই যায়। নাজমুল রানা, 71। লঙ্কা সফরে কবে থেকে খেলা এখনো ঠিক হয়নি, তবে ওখানে গিয়ে টাইগাররা তাঁবু ফেলবে কলম্বোতে নিশ্চিত করলেন বিসিবির প্রধান নির্বাহী। দুটো টেস্টই হতে পারে এক ভেন্যুতে, সম্ভাবনায় এগিয়ে ক্যান্ডি। জুনে টাইগাররা উড়াল দেবে জিম্বাবুয়ে। সূচিতে পূর্ণাঙ্গ সিরিজ। ঘরোয়া আসর শুরুর আগে ক্রিকেটারদের করোনা টিকা দিতে চায় বিসিবি। রিয়াজাত আজিমের রিপোর্ট। ক্রাইস্টচার্চের দিনলিপি। ঘরবন্দি ক্রিকেটারদের সারাদিনের অপেক্ষা, কখন আসবে একটাবার আকাশ দেখার সুযোগ আসে প্রতিদিন, তবে তা শুরু হতেই শেষ হয়ে যায়। নিউজিল্যান্ডে আপাতত এভাবেই কাটছে ক্রিকেটারদের সকাল, দুপুর আর সন্ধ্যা। আর কদিনের অপেক্ষা পুরোদমে শুরু হবে তামিম মুশফিকদের অনুশীলন, ব্যস্ততা সবই। আর তা চলবে পুরো বছর জুড়েই। শ্রীলঙ্কার বিপক্ষে হোম আর অ্যাওয়ে ট্যুরের পরের সূচিও মোটামুটি তৈরি। আপনারা জানেন যে আমাদের এফটিপিতে এশিয়া কাপের জন্য একটা স্লট রাখা আছে। ইমিডিয়েট আফটার এশিয়া কাপ আমাদের জিম্বাবুয়ের সাথে একটা এফটিপি কমিটমেন্ট রয়েছে, 2 টেস্ট, 3 ওডিআই অ্যান্ড 3 টি20। এভাবেই আমাদের এখন পর্যন্ত এভাবেই আছে, এবং আমাদের সাথে যে এফটিপি কমিটমেন্টগুলো যেগুলো যে অবস্থানে আছে সেভাবেই আমাদের অন্যান্য বোর্ডের সাথে যোগাযোগ হচ্ছে। এই মুহূর্তে এশিয়া কাপের যে স্লটটা যেভাবেই আছে এখন পর্যন্ত সেখানে কোনো পরিবর্তন আসেনি। স্লটটা কোন সময়টা? এটা জুনের ফার্স্ট 2 উইকস। আপডেট আছে আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়েও। 2 টেস্টের সিরিজ শুরুর আগে হবে সপ্তাহ খানেকের ক্যাম্প। প্রধান নির্বাহী সরাসরি না জানালেও টেস্ট সিরিজের সম্ভাব্য আয়োজক সহ পাহাড় ঘেরা ক্যান্ডি। ভেন্যুটার ব্যাপারে এখনও চূড়ান্ত হয়নি, তবে ওরা একটা দুটো অপশনের কথা আমাদের বলেছেন, এবং আমাদের ইনিশিয়াল ক্যাম্পটার ব্যাপারে আমাদের সাথে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আলোচনা হয়েছে। হয়তো আগামী 2-1 দিনের মধ্যে বিষয়টা চূড়ান্ত হবে যে আমাদের ইনিশিয়াল ক্যাম্পটা বা আমাদের কোয়ারেন্টাইনের যে সময়টা সেটা আমরা কোথায় করব। আমরা এই মুহূর্তে কলম্বো বা কলম্বোর কাছাকাছি কোথাও থাকার ব্যাপারে আমাদের অনুরোধ রয়েছে। বিসিবিসিও জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটারদের করোনার টিকার আওতায় আনতে সরকারের কাছে আবেদন করেছে বোর্ড। রিয়াসাত আজিম, 71। 19 বিশ্বকাপের আগ থেকে দেশের ক্রিকেট মহলে আলোচনায় এক নাম, ইয়াসির আলী রাব্বি। জাতীয় দলের আশেপাশে ঘুরঘুর করলেও এখনো অভিষেক হয়নি তার, তবে হাল ছাড়ছেন না। বিশ্বাস করেন ঘরোয়া আসরে নিয়মিত রান করে গেলে একদিন না একদিন ঠিকই খুলে যাবে জাতীয় দলের দরজা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে একটা সুযোগের অপেক্ষায় ইয়াসির রাব্বি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সাবেক অজি ক্রিকেটার ডেমিয়ান মার্টিন অস্ট্রেলিয়াকে 1 যুগেরও বেশি সময় সার্ভিস দিয়েছেন। তার ব্যাটিংয়ের বিশেষত্ব ছিল উইকেটে থিতু হয়ে ধীরে ধীরে স্ট্রাইক রেট বাড়ানো, যা দলের জন্য বেশ কার্যকরী হতো। বাংলার ইয়াসির রাব্বির খেলায় মার্টিনের মিল খুঁজে পেলেও পেতে পারেন। নিজের পছন্দের ক্রিকেটারের ব্যাটিং স্টাইলটাও যে ফলো করে রাব্বি।
কখনো ঘরোয়া, কখনো এইচপি, কখনো ইমার্জিং দলের হয়ে ও আস্থার প্রতিদানও দিয়ে চলেছে। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে খেলতে এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। আয়ারল্যান্ড উলসের বিপক্ষে 92 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন ইয়াসির আলী রাব্বি। তার কাছ থেকে জানার চেষ্টা করব তার ক্যারিয়ার এবং জাতীয় দল নিয়ে ভাবনা। রাব্বি, গত 2 বছর ধরে জাতীয় দলের সঙ্গে থাকলেও, কখনো চূড়ান্ত দল, কখনো প্রাথমিক স্কোয়াডে থাকলেও অভিষেকটা হয়নি, একটু হতাশা কাজ করে কিনা? বলতে পারেন একটা ফ্রাস্ট্রেশন চলে আসেই যখন দেখছি যে 2 বছর ধরে আছি কিন্তু ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না। ইভেন ম্যাচ খেলার যখন সুযোগ হওয়ার কথা ছিল তখন করোনার জন্য সবকিছু বন্ধ হয়ে গেল। তার মানে আপনার প্রতিভা আছে, কিন্তু কি কারণে আসলে সেরা একাদশে জায়গা হচ্ছে না, সেটি নিয়ে কি কখনো ভেবেছেন কি? আমি যেটা ব্যাটিং করি, এই জায়গায় অনেক সিনিয়র প্লেয়ার আছেন এখনো যারা খেলছেন, তো আসলে ওনাদেরকে বিট করে আসাটা এত ইজি না, কারণ ওনারাও ভালো খেলছেন মাশাআল্লাহ। আপনার কাছে আসলে পছন্দের ফরম্যাট কোনটা? যদি বলেন 19-20 টেস্টটাকে আমি 20-এ রাখবো আর কি, লঙ্গার ভার্সনটাকে। রাব্বির পছন্দের ফরম্যাট কেন টেস্ট? উত্তর দেয় ওর প্রথম শ্রেণীর স্ট্যাট। 8 বছরের ক্যারিয়ারে 52 গড়ে রান করেছেন 3634, 8টা সেঞ্চুরি, 2টা 50। সাদা বলে লিস্ট এ কিংবা ঘরোয়া টি20-র গড়টাও বেশ ভালো। প্রশ্ন হচ্ছে, পরীক্ষিত ক্রিকেটার হয়েও জাতীয় দলের সঙ্গে থেকেও কেন রাব্বি অবহেলিত? শেষ পর্যন্ত রাব্বির আন্তর্জাতিক ডেবু কবে হবে বলা কঠিন। প্রশ্ন ছিল, সুযোগ মিললে 24 বছর বয়সী চট্টগ্রামের এই ক্রিকেটার নিজেকে কোথায় দেখতে চান? আমার গোল আসলে শুধু বাংলাদেশে না, বিশ্বের ক্রিকেটে 1 to 5 টপ ব্যাটসম্যানদের মধ্যে একজন হওয়া। মানে যদি এক কথায় বলতে চাই, আমি একজন বিশ্বসেরা ক্রিকেটার হতে চাই। করোনার কারণে তার সঙ্গে দূরত্ব রেখে আমাদের সাক্ষাৎকার নিতে হয়েছে। জাতীয় দলের সঙ্গে ইয়াসির রাব্বির যে দূরত্বটা রয়েছে, নিশ্চয়ই শিগগিরই সেই দূরত্বটা ঘুচে যাবে এবং সেই দূরত্ব ঘুচানোর কাজটা কিন্তু ইয়াসির রাব্বি করবেন। সেই আত্মবিশ্বাস তার রয়েছে, সবার রয়েছে। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম। জার্মান টেকনিকের সাথে বাংলাদেশের স্কিল মেশাতে চান মশিউর রহমান বিপ্লব। একসময়ের জাতীয় দলের দাপুটে ডিফেন্ডার এখন কোচিং পেশায় যুক্ত, কাজ করছেন বিকেএসপিতে। বাংলাদেশের হকি নিয়ে রাত দিন ভাবেন বিপ্লব, আনতে চান বৈপ্লবিক পরিবর্তন। লক্ষ্য এখন তার একটাই, কোনো এক সময় জাতীয় দলের দায়িত্ব নেয়া, বাংলাদেশকে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করা। উপল নদীর রিপোর্ট। জার্মানিতে পেশাদার হকি খেলেছেন হাতে গোনা কিছু খেলোয়াড়। সবার সাথে মশিউর রহমান বিপ্লবের পার্থক্যটা অন্যখানে। নিজে খেলেছেন, জার্মানদের খেলিয়েছেন, অর্থাৎ কোচিং করিয়েছেন। 2009 থেকে 2014 6 বার জার্মান লিগে মাঠে নামা বিপ্লব হকি খেলেছেন অস্ট্রিয়া, ইতালি সহ আরো অনেক দেশে। স্টুটগার্টের লুডুইসবার্গ ক্লাবে কোচিং করিয়েছেন। হকি গুরু ছিলেন অস্ট্রিয়ার মুডলিন দলের সিনিয়র টিমের। বিদেশিদের সাথে খেলা এবং ওদের কাছ থেকে অনেক কিছু শেখা এবং শেখার পরে আবার ওই জিনিসগুলি আমাদের বাংলাদেশে ইউটিলাইজ করা। এবং আমি যখন ওখানে খেলতে গেছি, তখন খেলার সময় দেখা গেল ওরা আমাকে জুনিয়র টিমের কাজ করতে পর্যন্ত দিচ্ছে, ক্লাবের জুনিয়র, আন্ডার 16, আন্ডার 14 জার্মানিতে। জার্মানিতে কোচিং করাতে গিয়ে বিপ্লব বুঝেছিলেন তিনি পারবেন খেলোয়াড় বানাতে। কোচ হবার স্বপ্নের পালে হাওয়া লেগেছিল 2014 সালে বিকেএসপির কোচিং প্যানেলে যুক্ত হয়ে। ওদের ওইখানে কোচিং করতে গিয়ে আমি নিজেকে অনেকটা ডেভেলপ করতে পারছি এবং ওদের কাছ থেকে, ওরাও আমাদের কাছ থেকে আমাকে যে স্কিলের ব্যাপারটা, প্ল্যানিংয়ের ব্যাপারটা, সেগুলো আমরা আমার কাছ থেকে শেয়ার করতে পারছি। এখনও আমাদের দেশে হকি অনিয়মিত বলা যায়, কিন্তু ওদের দেশে যদি বলা থাকে যে 2022-এ কবে লিগ হবে, ওই ডেটটাই ওদের ফিক্স থাকে। বিপ্লবের সবকিছুই এখন বিকেএসপিকে কেন্দ্র করে। কোচিং এর লেভেল 1 আর 2 শেষ করেছেন, এখন অনলাইন কোর্স করছেন স্পোর্টস অথরিটি ইন্ডিয়াতে। অনলাইনে একটা সুযোগ আসলো, সেই অনলাইন থেকেই শুরু করা যে আমি স্পোর্টস অথরিটি ওদের অধীনে আমি হকি ডিপ্লোমা করব। এবং আমাদের মহাপরিচালক তিনিও খুব এডুকেশনের ব্যাপারে খুবই পজিটিভ একজন মানুষ, যার জন্য আমাদের হকির থেকে আমরা 2 জন আমাদের সুযোগ করে দিছে। ক্যাপ্টেন ছিলেন, জাতীয় দলের ডিফেন্ডার ছিলেন বলেই গোটা দলকে লিড দেবার ক্ষমতাটা বেড়েছিল। এখন চাওয়া জাতীয় দলের কোচ হওয়া। আমার নেক্সট টার্গেট হলো আমি বাংলাদেশ টিমের কোচ হব এবং সেই সঙ্গে সিনিয়র টিমে। এর আগে যেমন আমি অস্ট্রিয়াতে কাজ করেছি, জার্মানিতে কাজ করেছি, এরকম যদি আমার কোনো অপরচুনিটি আছে সেখানে আমি কাজ করব ডিউ টু শেখার জন্য। কারণ ইউরোপিয়ান কালচার, বাংলাদেশের কালচার, কোচিং কালচার যদি আমি একটা মিক্সড করে নতুন কিছু একটা তৈরি করতে পারি, তাহলে হয়তো আমার কোচিং ক্যারিয়ারের জন্য অনেকটা ফলপ্রসূ হবে এবং বাংলাদেশের জন্য একটা ফলপ্রসূ হবে। নানা জটিলতায় দিনে দিনে পিছিয়ে যাচ্ছে দেশের হকি। সময় এসেছে সবকিছু পাল্টে ঘুরে দাঁড়াবার। নতুন সেই যাত্রা শুরু হতে পারে বিপ্লবদের মতো কোচদের হাত ধরেই। উপল নন্দী, 71, বিকেএসপি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগ ক্রীড়া সংঘকে 5-2 গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সাথে 4-1 গোলে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব। শুরু থেকে দুর্দান্ত খেলা সাইফ নিশানার খোঁজ পায় ম্যাচের 44 মিনিটে স্কোরার ইকেচুকু লিড ডাবল করার কাজটা করেন নাইজেরিয়ান রিক্রুট জন ওকোলি। ফার্স্ট হাফে গোল ওই দুইটাই, দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া পুলিশ এফসি নিশানার খোঁজ তো পায়নি, উল্টো হজম করেছে 3 গোল। এই জয়ে সাইফ স্পোর্টিং ক্লাব 11 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।